বহু প্রতীক্ষিত যে শান্তি, সেই শান্তির জন্য রাশিয়ার পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে, ইউক্রেনের হাতে দেওয়া হয়েছে। সেইটি প্রেক্ষিতে আসলে এখন কতটা সহজ হবে যুদ্ধবিরতি কার্যকর করা, যুদ্ধ বন্ধ করা, নাকি এটি আরো কঠিন হতে যাচ্ছে? এই চুক্তি যে মেমোরেন্ডাম দিয়েছে, যে যে দাবিগুলো দিয়েছে, কন্ডিশন দিয়েছে রাশিয়া, সেটা কিন্তু অলরেডি ইউক্রেন বলেছে দোজ আর নন স্টার্টার্স। এ সৈন্য রাখতে পারবে না, তারপরে সে কোনো আন্তর্জাতিক চুক্তি করতে পারবে না, অল কাইন্ডস অফ থিংস দেয়ার। কাজে আমার যেন মনে হচ্ছে যে রাশিয়ার যে দাবিগুলো, এটা ইউক্রেনের পক্ষে গ্রহণ করা অসম্ভব। ইউক্রেন যে ড্রোন অ্যাটাকটা করেছে সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতেন না, তার সঙ্গে কোনো রকম আলোচনা হয়নি। আমরা তো জানি যে ইউক্রেনের অস্ত্র, ইউক্রেনের নানা সামরিক সহযোগিতা সবই তো আমেরিকা থেকে নিয়ে তারা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো থেকে। টেকনোলজির যে উন্নতি হয়েছে সেই কারণে খুব ছোট একটি দেশ খুব অল্প পরিমাণ অর্থ দিয়েই কিন্তু আপনার অনেক বড় বড় দেশের মোকাবেলা করতে পারে। মনে হচ্ছে যে কোনো একটা শান্তি চুক্তি আসবে, কিন্তু ওই পথটা আসলে খুবই খুবই দুর্গম। গতকালকে দ্বিতীয় দফা বৈঠক হয়েছে ইস্তাম্বুলে ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে। প্রথম দফায় বৈঠকের পর আমরা দেখেছি 1000 যুদ্ধবন্দী বিনিময় হয়েছিল, এবার 12,000 হওয়ার কথা আছে। মৃত সৈন্যদের লাশ হস্তান্তরের বিষয়গুলো আছে, অর্থাৎ একটু একটু করে অগ্রগতি হচ্ছে। কিন্তু বহু প্রতীক্ষিত যে শান্তি, সেই শান্তির জন্য রাশিয়ার পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয়েছে, ইউক্রেনের হাতে দেওয়া হয়েছে। সেইটি প্রেক্ষিতে আসলে এখন কতটা সহজ হবে যুদ্ধবিরতি কার্যকর করা, যুদ্ধ বন্ধ করা, নাকি এটি আরো কঠিন হতে যাচ্ছে বলে আপনার কাছে মনে হয়? আমার যেন মনে হয় যেটা দিয়েছে এবং যে দাবিগুলো রাশিয়া, সেগুলো আমার যেন মনে হয় যে এটা কোনো সলিউশনের দিকে না। এটা এমন কন্ডিশনস দিয়েছে যেটা ইউক্রেনের পক্ষে অ্যাকসেপ্ট করাটা অসম্ভব। কাজেই আমার যেন মনে হচ্ছে যে আলোচনায় যুদ্ধবন্দী বিনিময় হয়েছে, লাশ ফেরত দেওয়া হয়েছে, কিন্তু যুদ্ধের মাঠে পরিস্থিতি কোন রকম পরিবর্তন হয়েছে বলে আমার মনে হচ্ছে না। এবং এই চুক্তি যে মেমোরেন্ডাম দিয়েছে, যে যে দাবিগুলো দিয়েছে, কন্ডিশন দিয়েছে রাশিয়া, সেটা কিন্তু অলরেডি ইউক্রেন বলেছে দোজ আর নন স্টার্টার্স, দে উইল নট টক। যেমন ধরুন যে দে ওয়ান্ট টু অ্যানেক্স অল এভরিথিং, অলরেডি তারা করেছে, কিন্তু কিছু কিছু অংশ দখল করতে পারেনি। যেমন ধরো 4টা ডনেটস্ক, তারপরে লুহানেস্ক, তারপরে খারসান, হ্যাঁ, জাপোরিজিয়া, এগুলোর কিন্তু পুরোটা দখল করতে পারে নাই, কিন্তু দে ওয়ান্ট দ্য হোল থিং টু অ্যানেক্স, তারা দাবি করছে এটা রাশিয়ার। হ্যাঁ, এটা তো দ্যাট ইজ অলমোস্ট 1/3 অফ ইউক্রেন। এটা তো ইউক্রেন কিছুতেই রাজি হবে না। আবার ওদিকে ক্রাইমিয়া। কাজেই আমার যেন মনে হচ্ছে তারপরে আরো যে কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশন গুলো দারুণ কঠিন। এইসব নিয়ে যে যে এ সৈন্য রাখতে পারবে না, তারপরে সে কোনো আন্তর্জাতিক চুক্তি করতে পারবে না, অল কাইন্ডস অফ থিংস দেয়ার। কাজে আমার যেন মনে হচ্ছে যে রাশিয়ার যে দাবিগুলো, এটা ইউক্রেনের পক্ষে গ্রহণ করা অসম্ভব। এখানে কোনো ইউক্রেনের নেতা যদি এটা করতে যায়, তাহলে সে ইউক্রেনে কয়দিন টিকে থাকবে সেটা আমার সন্দেহ আছে। কাজে এই ইস্তাম্বুলের যে শান্তির জন্য যে মিটিং হয়েছে, এটার আসল শান্তির দিকে এর অগ্রগতি আমার কাছে মনে হচ্ছে অলমোস্ট শূন্য। প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে এই শান্তি আলোচনার আগে আমরা দেখলাম ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন আক্রমণটি চালিয়ে ফেললো রাশিয়ার ভিতরে। 40টির বেশি জেট বিমানের কথা বলা হচ্ছে যে তারা ধ্বংস করতে কিংবা ক্ষতিগ্রস্ত করতে সমর্থ হয়েছে। নতুন করে যোগ হয়েছে ক্রিমিয়ার একটি ব্রিজে, তারা বলছে যে তারা আন্ডার ওয়াটার একটা অ্যাটাক করেছে, সেটি এখন পর্যন্ত আলোচনায় আছে। আজকে নতুন করে ঘটনা, এবং আজকে হোয়াইট হাউস থেকে যেটা বলা হচ্ছিল যে ইউক্রেন যে ড্রোন অ্যাটাকটা করেছে সেটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানতেন না, তার সঙ্গে কোনো রকম আলোচনা হয়নি। আমরা তো জানি যে ইউক্রেনের অস্ত্র, ইউক্রেনের নানা সামরিক সহযোগিতা সবই তো আমেরিকা থেকে নিয়ে তারা যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো থেকে। কিন্তু ইউক্রেন এককভাবে রাশিয়াতে পাল্টা হামলা চালাচ্ছে এবং শান্তি আলোচনা একদিকে চলছে। পুরো বিষয়টাতে ইউক্রেন কি আসলে বুঝাতে চাইছে যে রাশিয়াকে তুমি চাইলেই সবকিছু পাবা না, আমারও শক্তি আছে, আমার পেছনে লোকজন আছে, তোমাকে একটা আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে, নাকি অন্য কোনো খেলা আছে এর পিছনে মনে হয়?
যতদিন পর্যন্ত বাইডেন প্রেসিডেন্ট ছিলেন ততদিন পর্যন্ত আমেরিকার আপনার অবস্থানটা খুবই সুদৃঢ় এবং স্পষ্ট ছিল, কিন্তু ট্রাম্প আসার পরে কিন্তু অবস্থানটা এরকম না। আমার কাছে মনে হয় ইউক্রেন যেটা বুঝতে পেরেছে দে আর কাইন্ড অফ অন দেয়ার ওন, তাদের আমেরিকার উপর ডিপেন্ড করলে চলবে না। এবং এই যে শেষ আক্রমণটি তারা করেছে এটা কিন্তু একদম খুবই সাহসী এবং খুবই তাৎপর্যপূর্ণ। এবং এখানে আরেকটা কথা বলতে চাই আমি, যে এখন টেকনোলজির যে উন্নতি হয়েছে সেই কারণে খুব ছোট একটি দেশ খুব অল্প পরিমাণ অর্থ দিয়েই কিন্তু আপনার অনেক বড় বড় দেশের মোকাবেলা করতে পারে। এই যে এতদিন ধরে হামাস তারা ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু এই টেকনোলজি, আমরা ইয়েমেন যেটা পৃথিবীর দরিদ্রতম দেশ, সেখানে আমরা দেখেছি এই টেকনোলজি সাহায্যে তারা খুব অল্প, তারা $10,000-20,000 অস্ত্র দিয়ে ধরেন $1,000,000 ইউএস ক্ষেপণাস্ত্র করেছে। ইউক্রেনও কিন্তু তাই করছে। তো এই যুদ্ধের নিয়মগুলো একসময় যেটা ছিল যে অনেক বড় শক্তিশালী দেশ ছোট দেশ কিছুই করতে পারবে না, সেই নিয়মগুলো কিন্তু আসলে পাল্টে যাচ্ছে। কিন্তু এখন ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা হলো তাদের বিরাট ধরনের একটা রাজনৈতিক আপনার কি বলবো একটা সহায়তা লাগবে, যেই সহায়তাটা মানে আমেরিকান অস্ত্রের থেকেও বেশি আমেরিকান একটা মানে এই জায়গাটা ওদের খুব জরুরি ছিল, যেখানে এই শান্তি চুক্তির সময় আমেরিকা তাদের পক্ষে আছে। আমেরিকা কিন্তু এখন তাদের পক্ষেও নাই। এবং আপনার রাশিয়ার সাথেও আপনার আমার কাছে মনে হয় আমেরিকা বিভিন্ন সময় মিক্স সিগন্যাল পাঠাচ্ছে। আমেরিকা নিজেও জানে না যে কি জিনিসটা এক্স্যাক্টলি কি জিনিসটা চায়। তার কারণ হচ্ছে যে ট্রাম্পের যে পরামর্শদাতারা আছে তারাও দ্বিধা বিভক্ত। সেখানেও আপনার দুইটা মানে ভাগ আছে, যে একটা ভাগ চায় আপনার যেভাবেই হোক আপনার এই যুদ্ধ চালিয়ে যেতে হবে, ইউক্রেনকে সাহায্য করতে হবে, আরেকটা ভাগ একদমই সেটা চায় না। কাজে এটা একটা মিক্স সিগন্যাল। কিন্তু ইউক্রেনের অনেক পক্ষে আছে, কিন্তু তারপরেও ইউক্রেনের অবস্থান অনেক অনেক দুর্বল। অলরেডি তাদের প্রায় আমার মনে হয় 1/5 তাদের দেশের যে টেরিটরি সেটা এখন রাশিয়ার দখলে। এবং দিন শেষে রাশিয়া তো আসলে অনেক শক্তিশালী দেশ। এবং আমিও মানে ডক্টর মোস্তফা সরওয়ারের সাথে একমত, এই শান্তি চুক্তির যে শর্তগুলো আছে বা যেভাবে এই জিনিসগুলো এগোচ্ছে এটা ঠিক এগোচ্ছে না। এটা আর কি মনে হচ্ছে যে কোনো একটা শান্তি চুক্তি আসবে, কিন্তু ওই পথটা আসলে খুবই খুবই দুর্গম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।